আবুল মনসুরের সাথে মাসউদ বিন মাহমুদের কথাবার্তা শেষ হল। আবুল মনসুর তার প্রাসাদে চলে যাওয়ার কিছুক্ষণ পরই শাহী লোকজন রান্নাবান্না ও থাকা খাওয়ার রাজকীয় সাজ সরঞ্জাম নিয়ে মাসউদের তাঁবুতে উপস্থিত হল। রাজকর্মচারীরা এসে নতুন করে মেহমানের জন্যে বিশাল এক শাহী তাঁবু তৈরি করল এবং রাজকীয় বাবুর্চি উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করল। একদিন পায়চারি করতে করতে মাসউদ তাঁবু থেকে কিছুটা দূরে চলে এলে একজন রাজ কর্মচারী পায়ে পায়ে এগিয়ে এসে মাসউদকে সালাম দিয়ে বিনয়ের সাথে বলল, সম্মানিত শাহজাদা, আপনাকে আমি একটি গোপন কথা বলতে এসেছি। আগামীকাল আপনি শাহী মহলের সংরক্ষিত বনে শিকারের জন্য যাবেন। সেখানে শাহজাদি আবুল মনসুর আপনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করবেন। আমাকে কি বনের মধ্যে হত্যা করা হবে না তাঁবুতে হত্যা করা হবে, কথা পরিষ্কার বলে দিলেই হয়। মোহতারাম শাহজাদা, আপনি কেন এমন ভাবছেন? আপনার দেহরক্ষীরা তো আপনার সাথেই থাকবে। এখানে আপনাকে হত্যা করার দুঃসাহস কারও নেই। দৃষ্টিহীনতার কৌশলী অভিনেতা গোয়েন্দা আবু জাফর সুলতানকে বলেছিল, আবুল মনসুরের একমাত্র কন্যা সীমন্তাস তার বাবার কার্যক্রমের বিরোধী। সুলতান মাহমুদ মাসউদকে বিদায় করার আগে এ কথাটিও বলে দিতে ভুল করেননি। সুলতান বলেছিলেন, আবুল মনসুরের যুবতী কন্যা সীমন্তাস গজনী সালতানাতের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী এক নারী। সে তার পিতার কর্মকাণ্ডের ঘোরতর বিরোধী, কিন্তু একজন শাহজাদি পিতার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারে না। শাসনকার্যে সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের উপর শাহজাদের কোনো প্রভাব খাটে না। সুলতানের এই ধারণার কারণে মাসউদ সীমন্তাসকে তেমন গুরুত্ব দেননি। আবুল মনসুরের এক কর্মচারী যখন মাসউদকে জানাল তাদের সংরক্ষিত বনে শাহজাদি তার সাথে সাক্ষাৎ করতে আসবে, এটিকে তিনি কোনো চক্রান্ত কিংবা সংশয়ের দৃষ্টিতে দেখেননি। পরদিন সকালের নাস্তার পর বেলা যখন অনেকটা উপরে উঠে গেল, তখন শাহজাদা মাসউদ ৫-৬ জন নিরাপত্তারক্ষী সাথে নিয়ে শিকারের উদ্দেশ্যে বের হলেন। অন্যান্য নিরাপত্তা কর্মী ও উপদেষ্টাদের তিনি সাথে নেননি। তার নিরাপত্তারক্ষীদেরকে তিনি তার চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিলেন যাতে কেউ তার উপর মরণাঘাত করতে না পারে। মাসউদ বিন মাহমুদ ঘোড়ার উপর সওয়ার হয়ে ধনুকে তীর ভরে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রেখে বনের ভেতরের দিকে অগ্রসর হতে লাগলেন। মাসউদ যতই বনের ভেতরে প্রবেশ করলেন, বন ততই ঘন এবং সবুজ লতাগুল্ম ভরা উঁচু নিচু টিলা ঝোপঝাড় দেখতে পেলেন তিনি। এভাবে অগ্রসর হতে লাগলেন যে তার চতুর্পাশে তার দেহরক্ষীদের ঘোড়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। চলতে চলতে তিনি এমন একটি জায়গায় গেলেন, জায়গাটি একটি সমতল ভূমি, অনতিদূরে উঁচু একটি টিলা। সমতল জায়গাটিতে মনোমুগ্ধকর লতানো ফুল গাছ বড় বড় গাছগুলোকে জড়িয়ে রেখেছে। সেখানে একটি খোলা জায়গায় মাসউদ একটি মেয়েকে দাঁড়ানো দেখতে পেলেন। মেয়েটির পাশে একটি ঘোড়া দাঁড়ানো। একটি একহারা ছোট গাছে ঘোড়াটিকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির কাঁধে ধনুক ঝোলানো, কোমরের বন্ধনীতে তরবারি আটকানো। এমন মনোহর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সুন্দরী মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগছে। প্রকৃতির রূপ আর তরুণীর রূপ লাবণ্যে যেন একাকার হয়ে গেছে। মনে হচ্ছে তরুণীটি যেন এই বনের সৌন্দর্যেরই অংশ। তরুণীটির মুখটি অনিন্দ্য সুন্দর বটে, কিন্তু তার চাহনি এবং দাঁড়ানোর ভঙ্গি অত্যন্ত গম্ভীর। স্থির দাঁড়িয়ে সে আগন্তুক যুবকের দিকে ভাব লেশহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। মাসউদ তরুণীকে দেখে ১৫-২০ হাত দূরে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং চতুর্দিকটি ভালোভাবে দেখে নেয়ার চেষ্টা করলেন। আপনি যদি মাসউদ বিন মাহমুদ হয়ে থাকেন তাহলে নিঃসংকোচে এগিয়ে আসুন। এখানে আপনার কোনো বিপদ হবে না, কোনো ঝুঁকি বা আশঙ্কা নেই। আমি সীমন্তাস আপনার জন্যেই অপেক্ষা করছি। মাসউদ ঘোড়ার বাগ ধরে দৃঢ় পায়ে সীমন্তাসের দিকে এগিয়ে গেলেন। সীমন্তাস কালবিলম্ব না করে তাকে নিয়ে ঘাসের উপর মুখোমুখি হয়ে বসে পড়ল। কোনো তরুণীর আহ্বানে এখানে আসাটা আমার জন্য শোভনীয় ছিল না, কিন্তু আমি জানি আপনি গজনী সালতানাতের একজন হিতাকাঙ্ক্ষী। আপনাকে ভুল ধারণা দেয়া হয়েছে। আসলে আমি গজনী সালতানকে ভক্তি করি না, আমি উভয় দুনিয়ার যিনি সুলতান তার পূজা করি। আমি সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, গজনী সুলতান
যার অনুসারী। আমি এই নীতিতে বিশ্বাস করি যে এই কালেমায় বিশ্বাসী মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে পারে না। এক ভাই যদি শুধু ক্ষমতা ও রাজত্বের মোহে আরেক ভাইকে খুন করতে চায়, এ ব্যাপারে তোমার বক্তব্য? এমন খুনির বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমন খুনির বিরুদ্ধে জিহাদ করা সক্ষমের জন্য ফরজ, বলল সিমন তাস। তাই যদি মনে করো, তাহলে তোমার বাবাও তো এদের মধ্যেই পড়েন। আমি এজন্যেই তার সাথে মৈত্রী চুক্তির পয়গাম নিয়ে এসেছি। আমি এসেছি এজন্য যাতে তার বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়া আমাদের জন্য ফরজ কর্তব্যে পরিণত না হয়। তুমি যা বিশ্বাস করো এবং যা বললে, এই নীতি, এই আদর্শের উপর তোমার বাবাকে কি আনতে পারো না? না, আমার পক্ষে তা সম্ভব নয়, বলল সিমন তাস। এজন্যই আমি আপনাকে এখানে আসতে বলেছি। আমার বাবাও সেই সব ঈমান বিক্রেতাদের একজন যাদের বিরুদ্ধে গজনী সুলতানের জিহাদে অবতীর্ণ হওয়া ফরজ হয়ে গেছে। আপনি হয়তো আমার কথায় আশ্চর্যান্বিত হচ্ছেন এই ভেবে যে কোনো মেয়ে কি বাবার বিরুদ্ধে এমন কঠোর মনোভাব পোষণ করতে পারে। কিন্তু যে আবেগের বশীভূত হয়ে আমি আমার জন্মদাতার বিরুদ্ধাচারণ করছি, তা যদি আপনি এতটুকু গভীরভাবে চিন্তা করেন, তাহলে ঠিকই রহস্যটা বুঝতে পারবেন। আমি আপনার কাছে এই নিবেদন করতে এসেছি, কাদের খান ও তোগা খানের সৈন্যরা আমাদের সৈন্যদের সাথে একত্রিত হয়ে একটি সামরিক শক্তিতে পরিণত হওয়ার আগে আপনারা আমাদের রাজধানী অবরোধ করে কবজা করে নিন। তাতে অন্তত অহেতুক অনেকগুলো মানুষের মরণ ঠেকানো যাবে। আমাদের সেনাবাহিনী আপনাদের সেনাবাহিনীর তুলনায় খুবই নগণ্য এবং দুর্বল। তা না করে যদি আপনাদেরকে 3টি বাহিনীর মিলিত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তাহলে এর আগে গৃহযুদ্ধে যেমন উভয় পক্ষের বিপুল জনবল ক্ষয় হয়েছে এবং বহু লোকের প্রাণহানি ঘটেছে, এক্ষেত্রেও তাই হবে। শোনো সিমন, হিন্দুস্তানের সুলতান যেভাবে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এভাবে কোনো মুসলিম রাজ্যের উপর আক্রমণ তিনি করবেন না। আমাদের উদ্দেশ্য রাজ্য দখল নয়, কাফেরদের মোকাবেলায় একটি শক্তিশালী ইসলামী সামরিক শক্তি গড়ে তোলা। তোমাদের রাজ্য দখলের ইচ্ছা থাকলে সুলতান আমাকে মৈত্রীর পয়গাম দিয়ে পাঠাতেন না। আমার আব্বা কখনো মৈত্রী চুক্তি করবেন না। তিনি যদিও আপনাকে মৈত্রীর কথা বলে আশ্বস্ত করেছেন, কিন্তু কাদের খানের প্ররোচনা এবং নানাবিধ সুবিধাভোগী সেনা কর্মকর্তারা আব্বাকে মৈত্রী চুক্তি করতে দেবে না। আব্বার এখন এইসব বেঈমান সেনাদের মানসিকভাবে হাতে বন্দী, কারণ আব্বা কানে শুনেন না। তাকে যা শোনানো হয় তাই তিনি শুনেন, এর বাইরে নিজ থেকে কিছু শুনতে পান না। অনেক ব্যাপারেই ভালো মন্দ বিচার করা তার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। হঠাৎ সিমন তাস নীরব হয়ে গেল। কোনো পাকা শিকারী যেমন গভীর বনের ভেতরে শিকারের দিকে গভীর দৃষ্টিতে তাকায়, সিমন তাসও একদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে মাসউদের একটি হাত ধরে টেনে গাছের আড়ালে ঠেলে দিল। লতাগুল্ম গাছটিকে পেঁচিয়ে দেয়ালের মতো তৈরি করেছে। সিমন তাস মাসউদকে বলল, দয়া করে আপনি এখান থেকে এক চুলও নড়বেন না, চতুর্দিকে কড়া নজর রাখবেন। এ কথা বলে লতাগুল্মর মধ্যে সিমন আড়াল হয়ে গেল। মাসউদ হঠাৎ এই ঘটনায় অবাক বিস্ময়ে ঠাই দাঁড়িয়ে রইল। একটু পরে নিজের কানেই ধনুক থেকে তীর ছোঁড়ার শব্দ পেল। সে কান খাড়া করে তার উৎস বুঝতে চেষ্টা করল। ইত্যবসরে বিকট আর্তচিৎকার ভেসে এলো। এমন সময় মাসউদ মুখে আঙ্গুল দিয়ে সিটি বাজালো। সিটির আওয়াজ শুনে তার 3-4 নিরাপত্তারক্ষী তরবারি কোষমুক্ত করে তার কাছে চলে এলো। মাসউদ তার সামনে সবুজ সমতল ভূমিতে এক ব্যক্তিকে তীরবিদ্ধ অবস্থায় দেখতে পাই। ঠিক এ সময় সিমন তাস মাসউদের সামনে এসে বলল, আমার সাথে আসুন। মাসউদ তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে তীরবিদ্ধ লোকটির দিকে অগ্রসর হয়। ততক্ষণে তীরবিদ্ধ লোকটি মাটিতে বসে পড়েছে এবং ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে। সিমন তাস তার কোমর থেকে একটি খঞ্জর বের করে আহত লোকটির ঘাড়ে তাক করে বলল, যদি সত্য বলো তাহলে তোমাকে ঘোড়ায় উঠিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তীর বের করে চিকিৎসা করাবো, আর যদি মিথ্যা বলো তাহলে এই গাছের সাথে তোমাকে ঝুলিয়ে দেয়া হবে। চিন্তা করো তুমি কোনটি করবে। দৃঢ় কণ্ঠে আহত লোকটির উদ্দেশ্যে বলল সিমন তাস। আহত লোকটি করুণ চাহনি দিয়ে সিমন তাস ও মাসউদকে দেখে বলল, আমি সুলতান মাহমুদের ছেলেকে হত্যা করতে এসেছিলাম। কে তোমাকে বললে সুলতান মাহমুদের ছেলেকে এই জঙ্গলের ভেতরে পাওয়া যাবে? প্রশ্ন করল সিমন তাস। আমাকে দেখিয়ে দেয়া হয়েছে
আমার সাথে আরও এক লোক ছিল, সে পালিয়ে গেছে, বলল তীরবিদ্ধ লোকটি। কার পরিকল্পনা এটি? এটি কাসকরের শাসক কাদের খানের পরিকল্পনা। এ ব্যাপারে তিনি সম্মানিত আমির আবুল মনসুরের সাথে কথাবার্তা বলে নিয়েছেন। আব্বা কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি সুলতান মাহমুদের ছেলেকে ভেবেচিন্তে জবাব দেওয়ার জন্য কয়েকদিন এখানে থাকতে বলেছি। সে হয়তো কোনো না কোনো দিন শিকারের জন্য বের হবে, তখন তোমরা তোমাদের কাজ সারতে পারবে। তার সঙ্গে এমন দুজন কর্মচারী পাঠাবে যারা তার শিকারে যাওয়ার আগেই তোমাদের খবর দিতে পারে। ওকে ঘোড়ার পিঠে ফেলে নিয়ে চলো। মাসুদের এক নিরাপত্তা রক্ষীকে নির্দেশের সুরে বলল সীমন্তাস। সে মাসুদকে বলল, এই বিষয়টি আমি আপনাকে বোঝানোর জন্য এখানে আসতে বলেছিলাম। আমি বলতে চাই, আপনি আর এক মুহূর্ত এখানে অবস্থান করবেন না। আপনার নিরাপত্তা কর্মীদেরকে সতর্ক রাখবেন। ঘটনাক্রমে আমি টিলার নিচের সমতল ভূমিতে এ লোকটিকে উকি ঝুঁকি মারতে দেখে ফেলেছিলাম। তার ধনুকটিও আমার দৃষ্টিতে পড়ে। এই জায়গাটি শাহী খানদানের শিকারের জন্য নির্দিষ্ট। এখানে শাহী খানদান ছাড়া আর কেউ আসতে পারে না। আমি একটি ঝোপের ভিতরে লুকিয়ে থেকে ওর উপর তীর চালিয়েছিলাম বলে কোনো দুর্ঘটনা ঘটেনি, নয়তো অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারত, যা শুধু আমার নয়, গোটা রাজ্যের জন্য স্মরণীয় কলঙ্ক হতো। এখন আমাকে তুমি কি করতে বলো, জানতে চাইল মাসউদ বিন মাহমুদ। আমি আমার আব্বার আশ্বাসের অপেক্ষা না করে আজই আপনি গজনী ফিরে চলুন। আমার মনে হচ্ছে আমাদের মোলাকাত হবে রণাঙ্গনে। তুমি কি রণাঙ্গনে আমার সাথে সাক্ষাৎ করবে? হয়তোবা তাই। কথা শেষ করতে না করতেই সীমন্তাসের দুচোখ গড়িয়ে পড়ল অশ্রুধারা। আরে, তুমি কাঁদছ? তোমার মতো সাহসী মেয়ের কান্না শোভা পায় না সিমন। দুঃখিত। চোখের পানি মুছতে মুছতে ধরা গলায় বলল সিমন। কিছুক্ষণ নীরব থেকে মাসউদের দুহাত ধরে ঝাঁকুনি দিয়ে সিমন বলল, বলুন তো, আমি কি পাগল নই? আমার গৃহশিক্ষকও হয়তো পাগল। ধোঁকা ও প্রতারণার রাজ্যে সত্যের পথিকরা পাগলিত হবে। এমন এক যুবরাজের সাথে আমার বিয়ের কথা পাকাপাকি করা হয়েছে, যার এক হাতে শরাবের বোতল আর এক হাতে সুন্দরী তরুণীদের পেলব দেহ বল্লরীর উত্তাপের স্বাদ নিতে ব্যস্ত। সে এমন এক ব্যক্তি, জাতি ও ধর্মীয় দায়িত্ববোধ সম্পর্কে যার কোনো চিন্তা ভাবনা নেই। একজন পুরুষ ও শাহজাদা হিসাবে তার যে একটা কর্তব্য আছে, তার দিল দেমাগে এর কোনো ছাপ নেই। সীমন্তাসের এক হাতে ছিল ধনুক, অপর হাতে ছিল খঞ্জর। সে উভয়টি মাসউদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার বিয়ে এগুলোর সাথে হয়ে গেছে। এ দুটো জিনিসই আমার ভালোবাসার নমুনা। নারী শুধু পুরুষের বিনোদন প্রদর্শনীর জিনিস নয়, এ ধনুক আর খঞ্জর একজন নারীরও অলংকার হতে পারে। আরে, তুমি এমন সব কথা বলছো কেন সিমন? সীমন্তাসের হতাশা ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সাহস ও আশার সঞ্চার করতে মাসউদ বলল, যে নারীর হাতে ধনুক আর কাঁধে তীর দান থাকে, তার চোখে হতাশার অশ্রু মানায় না সিমন। সে তো তার জাতি ও কওমের জন্যে অনুকরণীয় সৌভাগ্যের প্রতীক। সিমন, এখানে এভাবে কি আমাদের দাঁড়িয়ে থাকা ঠিক হবে? ও, আমি ভুলেই গিয়েছিলাম কোথায় দাঁড়িয়ে আছি আমি আবারও আপনাকে বলছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। দ্রুত আপনার গজনী পৌঁছে দরকার। আপনাকে হয়তো সে অন্ধ, বেহালাবাদক, গোয়েন্দা অনেক কিছুই বলেছে। সে আমার পয়গামও হয়তো গজনী সুলতানের কাছে পৌঁছেছে। সে কতটুকু কি করেছে তা তুমি নিজেই তাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারো। মাসউদ একজন নিরাপত্তা কর্মীকে বলল, আবু জাফরকে ডেকে আনো। ইঙ্গিত পাওয়া মাত্রই এক অশ্বারোহী যুবক ঘোড়া হাঁকিয়ে তাদের কাছে চলে এলো। সে ঘোড়া থেকে নেমে যখন মাসউদের কাছে এলো, তার আশার চালে মনে হচ্ছিল গোটা এলাকাটা দুলছে। ওকে কি চেনো, জাফর? সীমন্তাসের প্রতি ইঙ্গিত করে জাফরকে জিজ্ঞেস করল মাসউদ। আবু জাফর সীমন্তাসের দিকে তাকিয়ে মুচকি হাসল। সীমন্তাসও তার দিকে তাকিয়ে মুচকি হাসে নিঃশব্দে জানিয়ে দিল তাদের মধ্যকার জানাশোনার বিষয়টি। তোমাকে চিনতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে, জাফরের দিকে ইঙ্গিত করে বলল সীমন্তাস। তুমি কি আমার পয়গাম সুলতানের কাছে পৌঁছিয়েছ? অক্ষরে অক্ষরে হুবহু তোমার প্রতিটি কথা আমি সুলতানকে বলেছি, জবাব দিল আবু জাফর। জাফর একজন বড় মাপের গোয়েন্দা। সে নিরাপত্তা বাহিনীর লোক নয়। এই সফরে তাকে আমার উপদেষ্টা হিসাবে পাঠানো হয়েছে। সিমন, এই আহত লোকটিকে কোথায় পাঠিয়েছ? ওর ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আমার বাবার কাছে নিয়ে যাব, না চিকিৎসকের কাছে পাঠাবো। হ্যাঁ,
আমার এখন যাওয়া দরকার। ওরা হয়তো অনেক দূর পৌঁছে গেছে। জানি না জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কি না, হলেও কোথায় হবে। মৈত্রী প্রস্তাবের জবাব তুমি ইতোমধ্যে পেয়ে গেছো, তাই আজই তোমার গজনীর পথে রওনা হওয়া উচিত। শ্রীমন্তাস মাসউদের কাছ থেকে বিদায় নিয়ে এক লাফে অশ্বারোহণ করে এমনভাবে ঘোড়াকে তাড়া করল যে ঘোড়াটি হরিণের মতো ঊর্ধ্বশ্বাসে লাফিয়ে লাফিয়ে চলল। মাসউদ এক পলকে তার দিকে তাকিয়ে থাকল। মুহূর্তের মধ্যে শ্রীমন্তাস বনের মধ্যে হারিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত তার অশ্বক্ষুরের আওয়াজ কানে ভেসে এলো, মন্ত্রমুগ্ধের মতো মাসউদ সেদিকেই তাকিয়ে রইল। মোহতারাম শাহজাদা, আপনি কি অনুমান করতে পারছেন এই মেয়েটি মুসলিম ঐক্যের প্রশ্নে কি পরিমাণ আবেগপ্রবণ? বলল গোয়েন্দা মাসউদের উপদেষ্টা আবু জাফর। আবু জাফর আরও বলল, আমি সীমন্তাসের সংস্রবে অনেক দিন সময় থেকেছি, ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছি। আমি তাকে যতটা জানি আর কেউ তাকে এতটা জানে না। আমি নিশ্চিত করে বলতে পারি, গজনী সালতানাতের কল্যাণে এই মেয়ে বিস্ময়কর কিছু ঘটিয়ে দেবে। অবস্থার পরিপ্রেক্ষিতে মাসউদের মানসিক অবস্থা সম্পূর্ণ বদলে গেল। তিনি তার নিরাপত্তা কর্মীদের বললেন, চলো। সাথীদের নিয়ে পাহাড়ি উপত্যকা থেকে সমতল ভূমিতে নেমে এলেন মাসউদ। তার সকল নিরাপত্তারক্ষী তার কাছে ফিরে আসার পর তিনি শহরের দিকে রওনা হলেন। মাসউদ তীব্র বেগে শহরের দিকে ঘোড়া হাঁকালেন। তীরবিদ্ধ লোকটিকে ঘোড়ার পিঠে রেখে এক সৈনিক শহরের প্রবেশদ্বারে প্রবেশ করতে যাচ্ছে। এ সময় সীমন্তাসের ঘোড়া আহত লোকটিকে বহনকারী ঘোড়াকে অতিক্রম করে সামনে চলে গেল। আহত লোকটির ক্ষতস্থান থেকে তখনও রক্ত ঝরছে। আবুল মনসুর আরসালান খান তার রাজ দরবারে উপবিষ্ট। মাসউদ বিন মাহমুদ কোনো আগমন সংবাদ না দিয়েই আবুল মনসুরের রাজ দরবারে হাজির হলেন। তার পেছনে তার এক নিরাপত্তারক্ষী আহত লোকটিকে কাঁধে করে বয়ে নিয়ে এলো এবং মাসউদের ইঙ্গিতে আহত লোকটিকে রাজ দরবারের মেঝেতে শুয়ে দিল। আহতের ক্ষতস্থান থেকে রক্ত ঝরে রাজদরবার রঞ্জিত হয়ে উঠল। আরে এ কি মাসউদ বিন মাহমুদ? জিজ্ঞেস করলেন আবুল মনসুর। এটাই হলো আমার মৈত্রীর পয়গামে আপনার দেয়া জবাব। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনার জবাবের জন্য আমাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আবুল মনসুর রাগে ক্ষোভে দাঁড়িয়ে গেলেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এসবের রহস্য কি? সুলতান মাহমুদ কি তার ছেলেকে রাজদরবারে আদব শেখায়নি? না, আমার বাবা আমাকে রাজদরবারে আদব শেখানোর অবকাশই পাননি। মাসউদ তার পাশে দাঁড়ান আবুল মনসুরের সেনাপতিকে উদ্দেশ্য করে বললেন, তোমার মনিবকে জানিয়ে দাও, আমার বাবাকে কাফের বেঈমান গাদ্দার ও স্বজাতির ইমান বিক্রেতারা ছেলেকে আদব কায়দা শেখানোর সুযোগ দেয়নি। আমরা তো যুদ্ধ লড়াই করে করে তীর তরবারির সংঘাতের মধ্যেই বড় হয়েছি। আবুল মনসুর তার সেনাপতির দিকে জিজ্ঞাসা নেত্রে তাকিয়ে রইলেন। সেনাপতি তার কানের কাছে মুখ নিয়ে উচ্চ আওয়াজে মাসউদের কথাই পুনরাবৃত্তি করল। আবুল মনসুর ক্রোধান্বিত দৃষ্টিতে মাসউদের প্রতি তাকিয়ে বললেন, হিন্দুস্তানের মণিমুক্তার সোনাদানা এই যুবকের দিমাগ খারাপ করে দিয়েছে। সে আমাদেরকে তার বাবার জঙ্গি হাতির ভয় দেখাতে এসেছে। মাসউদ আবুল মনসুরের সেনাপতির উদ্দেশ্যে বললেন, আপনার মনিবকে বলুন, জঙ্গি হাতির কোনোই শক্তি নেই, ইমানের শক্তি প্রধান শক্তি। আমরা যদি আমাদের সবগুলো জঙ্গি হাতে আপনাকে ফেরতও দিয়ে দেই, তবুও আমাদেরকে আপনারা পরাজিত করতে পারবেন না। অতিথিকে যারা ধোঁকা দিয়ে হত্যা করতে চায়, তাদের সঙ্গে রণাঙ্গনেও মোকাবেলা করা সম্ভব নয়। আবুল মনসুরের সেনাপতি যখন মাসউদের এ কথা তার কানের কাছে উচ্চ আওয়াজে শোনাল, তখন বিড়বিড় করতে করতে আবুল মনসুর তার আসনে বসে পড়লেন। মাসউদ কাল বিলম্ব না করে আর কোনো কথা না বলে আবুল মনসুরের দরবার থেকে বেরিয়ে গজনীর পথ ধরলেন। সঙ্গীদের নিয়ে যথাসম্ভব দ্রুত মাসউদ গজনী ফিরে এলেন। সফরের ইতিবৃত্ত এবং মাসউদকে আবুল মনসুরের চক্রান্তমূলক হত্যা চেষ্টার কথা শুনে সুলতান মাহমুদ মাসউদকে বললেন, ক্ষমতার নেশা মানুষের মস্তিষ্ক ও বিবেকের উপর পর্দা ফেলে দিয়েছে। আমি মৈত্রীর পয়গাম পাঠিয়ে আমার নৈতিক কর্তব্য পালন করেছি। এখন আর আমার মনের মধ্যে কোনো নৈতিক চাপ থাকবে না। অবশ্য একটা মানসিক উদ্বেগ আমাকে পেয়ে বসেছে, সেটা রীতিমতো আমাকে বিচলিত করছে। আমাদের আক্রমণের ভয়ে কনৌজ রাজা পালিয়ে গিয়েছিল। সে তার সহায় সম্পদ আগে লুকিয়ে ফেলেছিল। তখন আমার সম্পদের প্রয়োজন ছিল না। কনৌজের নিয়ন্ত্রণ কবজা করাই ছিল আমার কাছে মুখ্য। সেটি আমি সহজেই করতে পেরেছিলাম। কিন্তু হিন্দুস্তান থেকে খবর আসছে, রাজ্যপাল কনৌজে কর্মরত আমাদের কর্মকর্তাদের কাছে তার জীবন ভিক্ষা দেওয়ার আবেদন জানিয়েছেন
এবং আজীবন গজনের বশ্যতা স্বীকার করে অনুগত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু লাহোরের মহারাজা ভীমপাল অন্যান্য রাজা মহারাজাদের নিয়ে রাজপালকে ভয়ভীতি দেখাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলার আয়োজন করছে। এই অবস্থায় আমার উচিত দ্রুত সেখানে যাওয়া, কিন্তু কাশগড় ও বুখারার কেউটে সাপগুলোর মাথা থেঁতলে দেয়াটাও জরুরি হয়ে পড়েছে। তুমি বলছো আবুল মনসুরের কন্যা তোমাকে অনুরোধ করেছে আমরা যাতে দ্রুত তার বাবার রাজ্য দখল করে নেই। আমাদের স্বজাতির এই পুণ্যবতী কন্যার আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমি পূরণ করব। দুই কারণে আমাদেরকে এখন বুখারা ও কাশগড়ের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। প্রথমত, এরা যৌথভাবে আমাদের ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত। দ্বিতীয়ত, এদের আড়ালে খ্রিস্ট শক্তি এখানে শক্তি সঞ্চয় করছে। কাশগড় ও বুখারার শাসকরা এখন খ্রিস্টান কুচক্রীদের পুতুলে পরিণত হয়েছে। মূলত আমার আশঙ্কা সেটাই। কাশগড় ও বুখারার শাসকদের আমি চিনি, এরা আমাদের জন্য কোনো আতঙ্কের বিষয় ছিল না, কিন্তু আমরা এখন এদের দমন না করলে এদের কাঁধে সাওয়ার হয়ে খ্রিস্টশক্তি এ অঞ্চলকে তাদের কলোনিতে পরিণত করবে। তারা এখানে সামরিক আখড়া গড়ে তুলবে। আমাদের মূল যুদ্ধ তো ইসলামের বৈরী শক্তির সাথে। আমার ধারণা আবুল মনসুর ও কাদের খান খোরাসানের উপর আক্রমণের পরিকল্পনা করতে পারে বটে, কিন্তু আক্রমণের দুঃসাহস করবে না। তবে ওরা হামলা করুক আর নাই করুক, আমাদের প্রস্তুত থাকা দরকার। সুলতান মাহমুদের এই ধারণা ভুল প্রমাণিত হল। 2 মাস পর তার কাছে খবর এলো কাশগড়, বুখারা এবং বেলাসাগুনের সৈন্যরা একত্রিত হয়ে বলখের দিকে অগ্রসর হচ্ছে। বেলাসাগুন ছিল আবুল মনসুরের রাজধানী। সুলতান মাহমুদ আগে এই 3 রাজশক্তির মৈত্রীকে বেশি গুরুত্ব দেননি, কিন্তু যখন এদের অগ্রাভিযানের খবর এলো তখন তার মধ্যে পেরেশানি দেখা দিল। কাশগড়, বুখারা এবং বেলাসাগুন ছিল খোরাসান থেকে অনেক দূরে। বুখারা থেকে খোরাসানের পথ খুব ভালো ছিল না। তাছাড়া পথিমধ্যে একটি বড় নদীও ছিল। তাদের অগ্রাভিযান প্রমাণ করে এই 3 বাহিনী বহুদিন আগে থেকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সুলতান মাহমুদ তার একান্ত উপদেষ্টা এবং সামরিক কমান্ডারদের বললেন, এমন দুর্গম অভিযান কঠিন প্রস্তুতি ছাড়া হতে পারে না। সুলতান মাহমুদ মোটেও খেয়াল করেননি কাশগড় থেকে খোরাসানের পথে যত উপজাতীয় জনগোষ্ঠী ছিল, কাদের খান তাদেরকে সম্পদের লোভ এবং ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে নিজের পক্ষে নিয়ে নেয়। এসব পাহাড়ি উপজাতীয় জনগোষ্ঠী ছিল খুবই হিংস্র, লড়াকু এবং যুদ্ধবাজ। এরা ইসলামের কিছুই জানত না। নিজেদের মন গড়া ধর্মকর্ম পালন করত, যা ছিল ইসলামের একত্ববাদের ধারণার পরিপন্থী পৌত্তলিকদের অনুরূপ। এদের সম্পর্কে আমার জানা আছে। আমি এদেরকে বল্ক থেকে দূরের ময়দান এলাকায় লড়াইয়ে প্রবৃত্ত করব। এদের সহযোগী উপজাতীয়দের ব্যাপারেও আমার জানা আছে। ওরা লড়াকু হওয়ার কারণ হল সবসময় পরস্পর লড়াইয়ে লিপ্ত থাকে। তবে এদের দুর্বলতা হল পাহাড়ি এলাকা ছাড়া এরা লড়াইয়ে বেশি সুবিধা করতে পারে না। তাদের ঘোড়াগুলো পাহাড়ি অঞ্চলে দৌড়ঝাঁপ করতে অভ্যস্ত। গজনী থেকে বলখের দূরত্ব কম ছিল না। আবু জাফরের কাছে সংবাদ শুনেই সুলতান খোরাসানের সৈন্যদেরকে বল্ক থেকে কিছুটা দূরে একত্রিত হয়ে যুদ্ধ প্রস্তুতিতে থাকার নির্দেশ দিয়েছিলেন। খোরাসানে বেশি হাতি ছিল না। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় তিনি গজনী থেকে 300 জঙ্গি হাতি খুব দ্রুত খোরাসান নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সুলতান মাহমুদের এসব প্রস্তুতির কথা মাত্র 2 জন লিখেছেন। তারা লিখেছেন, এ যুদ্ধে সুলতান মাহমুদ তার সমর শক্তির প্রদর্শনের একটি পরিকল্পনা করেছিলেন। তাতে পাহাড়ি উপজাতিরা এবং স্বজাতির গাদ্দার শাসকেরা আর কোনো দিন তার দিকে মাথা তুলে দাঁড়ানোর দুঃসাহস করেনি। কাদের খান, তোগা খান এবং আবুল মনসুরের সৈন্যরা দ্রুত অগ্রসর হচ্ছিল। তারা রসদ এবং প্রচুর যুদ্ধ সামগ্রী নিয়ে এসেছিল। পাহাড়ি উপজাতির লোকেরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিল। পাহাড়ি উপজাতির লোকেরা ঘোড়ার পিঠে দাঁড়িয়ে ঘোড়া দৌড়াতে পারত এবং দৌড়ঝাঁপ করে লড়াই করতে অভ্যস্ত ছিল। সুলতান মাহমুদের শত্রুরা উপজাতীয়দের এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য গর্ব করত। তাছাড়া 3 বাহিনী মিলে তাদের সেনা শক্তিও ছিল প্রবল। ঐতিহাসিকদের মতে সুলতান মাহমুদের সৈন্যসংখ্যা 3 বাহিনীর সমান। অবশ্য সুলতান মাহমুদের প্রতিপক্ষের কাছে কোনো হাতি ছিল না। তাছাড়া সুলতান মাহমুদের কাছে অন্তত 400 রথ ছিল।
এই রথগুলো তিনি হিন্দুস্তানের পরাজিত সৈন্যদের কাছ থেকে কবজা করে নিয়ে এসেছিলেন। সুলতান মাহমুদ এগুলো ব্যবহারের পক্ষে ছিলেন না, কিন্তু পাহাড়ি উপজাতিদের কথা চিন্তা করে রথগুলো সাথে নিয়েছিলেন, যাতে পাহাড়ি লড়াকুদের বিরুদ্ধে এগুলো ব্যবহার করে ফায়দা ওঠানো যায়। এগুলো ছিল খুবই হালকা ধরনের এক প্রকার বাহন। সামনে একটি ঘোড়ার কাঁধে রথ জুড়ে দেওয়া হতো। রথের মধ্যে দুজন সৈন্য থাকত, একজন ঘোড়া হাঁকাত, অপরজনের হাতে থাকত বর্ষা, তরবারি, তীর বা তনুক। সুলতান মাহমুদ ছোট দুটি রথ ইউনিট তৈরি করেছিলেন। এবার উভয় রথ ইউনিটকে খোরাসানের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। সুলতান মাহমুদের সৈন্যরা ছিল উচ্চ মানের সামরিক প্রশিক্ষণে শিক্ষিত। তাদের মধ্যে নিয়মতান্ত্রিকতা এবং রণাঙ্গনের কঠিন সময়েও এক দল অপর দলের সাথে সম্পর্ক রেখে চলত। যুদ্ধের কঠিন অবস্থাতেও সুলতান মাহমুদের কোনো সামরিক ইউনিট অপর ইউনিট থেকে বিচ্ছিন্ন হতো না। ফলে সুলতান মাহমুদের সৈন্যদেরকে কখনো বিশৃঙ্খল হতে দেখা যেত না। এসব রণাঙ্গনীয় বৈশিষ্ট্যে সমৃদ্ধ হওয়ার পরও এই যুদ্ধ প্রস্তুতি সুলতান মাহমুদকে পেরেশান করে, কারণ হিন্দুস্তানে তার প্রচুর সংখ্যক অভিজ্ঞ সৈন্য শাহাদাত বরণ করে। পরে ওখান থেকে ধরে আনা হিন্দুদের সামরিক বাহিনীতে সুযোগ দিয়ে তিনি জনবলের ঘাটতি অনেকটা পূর্ণ করেছিলেন, কিন্তু হিন্দি ইউনিটের সৈন্যদেরকে প্রচুর সুযোগ সুবিধা দিয়ে তিনি রেখেছিলেন। এরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে ইমানের দীক্ষা নিচ্ছিল, কিন্তু এরপরও এদেরকে কখনো তিনি হিন্দুস্তানের কোনো অভিযানে নিয়ে যেতেন না। সুলতান মাহমুদ বল্ক পৌঁছে বিশ্রাম পরিহার করে সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করলেন। কোনো ইউনিট কোনো দায়িত্বে কি কাজ করবে তিনি তা বুঝিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু বেশি সময় নিয়ে খুব মনোযোগ ও চিন্তা ভাবনা করে সৈন্যদের দায়িত্ব বন্টনের সময় তিনি পেলেন না। তার কাছে খবর পৌঁছে গেল শত্রুবাহিনী ককেশাস নদী পেরিয়ে এসেছে। ককেশাস নদীর অবস্থান ছিল বল্ক থেকে মাইল 50 দূরে। সুলতান মাহমুদকে তার সৈন্য কর্মকর্তারা বলল, শত্রুরা নদী পার হয়ে অবস্থায় তাদের উপর হামলে পড়া উচিত, কিন্তু সুলতান মাহমুদ বললেন, ওদেরকে নিরাপদে নদী পেরিয়ে আসতে দাও। এরপর নদী আমাদের সহযোগী বিবেচিত হবে, নদী থেকে আমরা সুবিধা নিতে পারব। নদী পার হওয়ার খবরে সুলতান মাহমুদের নিশ্চিত ধারণা হল শত্রু বাহিনী বল খেয়ে আসবে। সুলতান মাহমুদ গজনী বাহিনীকে দুই ভাগে ভাগ করলেন। বল্ক থেকে ডানে 5 মাইল দূরে এক অংশকে রেখে অপর অংশটিকে বল্কের 5 মাইল বামে রেখে নদীর দিকে অগ্রসর হতে বললেন। হস্তি বাহিনীর সাথে তিনি 100 রথ, একটি পদাতিক ইউনিটকেও পাঠালেন। তাদের প্রতি নির্দেশ ছিল তারা সুলতানের নির্দেশের অপেক্ষা করবে এবং যে কোনো মূল্যে শত্রু বাহিনীর দৃষ্টি থেকে নিজেদের আড়াল রাখবে। এই সেনাবিন্যাসের চতুর্থ দিন শত্রু বাহিনীর অগ্রবর্তী দলের দেখা পাওয়া গেল। সুলতান মাহমুদকে যখন এই খবর দেয়া হলো, তিনি খবর শুনে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে প্রথমেই নির্দেশ দিলেন শত্রু বাহিনীর অগ্রবর্তী দলের উপর কেউ একটি তীরও যেন চালাবে না। তিনি যখন এই নির্দেশ দিচ্ছিলেন, ঠিক তখনই তাকে জানানো হলো শত্রু বাহিনীর এক গোয়েন্দাকে পাকড়াও করে আনা হয়েছে। সুলতানের নির্দেশে গোয়েন্দাকে তার সামনে হাজির করা হলো। হ্যাঁ সুলতান, আমি বেলাসগুনের গোয়েন্দা বটে, কিন্তু একটি সংবাদ আপনাদেরকে দিতে এসেছি। আপনাদের কোনো তথ্য নিতে আসেনি। কি খবর নিয়ে এসেছ? খবরটি আপনার ছেলে মাসউদের জন্য। আপনি জলদি তাকে এখানে ডেকে নিয়ে আসুন।